ঠিক আছে। একটা গল্প, যেটা প্রথম গল্পটা, সেই গল্পটা ফিলিপিন্সের গল্প। ফিলিপিন্সে ম্যানিলা, ওদের যেটা শহর আছে, ম্যানিলার গল্প এটা। উম, এই গল্পটা আমি বলবো না খুব ফেমাস, কিন্তু মোটামুটি আমার কাছ থেকে শোনার পরে তোমরা যদি চাও তোমরা রিসার্চ করতে পারো, এর সম্বন্ধে আরো খবর পাবে। সো সাউথ ইস্ট এশিয়া, মানে আমাদের যে এই এশিয়ার এই সাউথ ইস্ট পার্টটা আছে, সেখানে একটা ট্রেডিশন, একটা বিলিফ বা একটা লেজেন্ড আছে। আম, তোমরা শুনেছো কিনা আমি জানি না, কিন্তু অনেকে বলে যে আম, বড় বড় যখন কনস্ট্রাকশন হয়, খুব বড় কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনে মোস্টলি সব সময় হিউম্যান স্যাক্রিফাইস হয়, ইচ্ছাকৃতভাবে হোক বা অ্যাক্সিডেন্টালি হোক, হিউম্যান স্যাক্রিফাইস হয়ে থাকে। এটা একটা সাউথ ইস্ট এশিয়া ঘিরে একটা লেজেন্ড আছে। মানে এরকমও হতে পারে যে বড় প্রজেক্টে অনেক সময় অনেক রকম জিনিস হয়, বা কোনো লোক পড়ে যায়, বা এরকম কিছু একটা ব্যাপার, বা অনেক লোক কাজ করছে সেখানে হয়। আমি ঠিক জানি না কেন এই লেজেন্ড, কিন্তু এই লেজেন্ড বা বিলিফটা লোকের মনে থাকে। সো আমি আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে ফিলিপিন্সের মনিলা ফিল্ম সেন্টারকে নিয়ে। সো মনিলা ফিল্ম সেন্টারকে নিয়ে যে ঘটনাটা আজকে আমি তোমাদের সামনে, মানে ঘটনাগুলো তোমাদের সামনে রাখবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ইট ইজ নোন অ্যাজ দি মোস্ট হন্টেড প্লেস ইন অল অফ ফিলিপিন্স, মনিলা ফিল্ম সেন্টার। এবং এর পেছনের গল্পটা তোমরা শুনলেই বুঝতে পারবে যে কেন আমি বলছি যে এত ভয়ঙ্কর একটা জায়গা, বা একটা 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 হন্টেড ব্যাপার কেন এটার মধ্যে আছে। হ্যাঁ, এই গল্পটা তো, এই বিল্ডিংটা যখন শুরু হয়েছিল, এটাকে একটা ন্যাশনাল প্রজেক্ট হিসাবে শুরু করা হয়। মানে শুধু ফিল্ম সিটি, ফিল্ম সেন্টারটা নয়, একটা ম্যানিলা কালচারাল সেন্টার তৈরি করা হয়, তার মধ্যে ফিল্ম সেন্টার আছে। বুঝেছো? এবার তো তোমাদেরকে একটু পেছনে আমি নিয়ে যাই। সেটা হচ্ছে যে আর এই ফিল্ম সেন্টারে অনেক কিছু আছে, মানে লোকে অনেক সাইটিংস করে দেখেছে, অনেক আওয়াজ শুনেছে, লোকের সাথে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। মানে এটা একজন দুজন না, এরকম অনেক 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 লোক এর সম্বন্ধে লিখেছে, বলেছে, ইন্টারভিউ দিয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ঘটনাটা শুরু হয় যখন, তখন তোমরা নিশ্চয়ই জানো যে 1965-এ মানি ফিলিপিন্সের প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন ফার্ডিনান্ড মার্কোস। হয়তো তখন আমরা, মানে আমরা অনেকেই তখন জন্মাইনি, তো কিন্তু আমরা পরে এর কথা খুব শুনেছি। অ্যাটলিস্ট আমাদের ইয়াং বয়সে এনার ওয়াইফ খুব ফেমাস হয়ে গেছিলেন কোনো একটা কারণে, এবং আমি বলবো সেই কারণটা। তো এই ফার্ডিনান্ড মার্কোস প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন, এবং ইনি ফিলিপিন্সের হিস্ট্রিতে, হি ইজ দি মোস্ট করাপ্ট গভর্নমেন্ট, হি হ্যাড দ্য মোস্ট করাপ্ট গভর্নমেন্ট। তোমাদের শুনলে অবাক লাগবে যে আজকে আজকে মানে 2024 সালে, হ্যালো সুদীপ্তা, ওয়েলকাম টু আমাদের হানা টেলস। হোপফুলি তুমি এবার থেকে লাইভ দেখতে পাবে, মিস করবে না। সো এই 2024 সালে এখন যিনি প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র, মানে ফার্ডিনান্ড মার্কোসের ছেলে। বাস, যেটা জাস্ট ইনফরমেশন হিসাবে বললাম। তো প্রেসিডেন্ট হয় 1965-এ, উনি প্রেসিডেন্ট হয়ে আসেন ইলেকশন জিতে। তখন উনি অনেক কিছু প্রমিস করেছিলেন স্টেটের, মানে কান্ট্রির জন্য করবেন। এবং যেহেতু 1965টা ওয়ার্ল্ড ওয়ারের ঠিক অ্যাবাউট 20 বছরের মধ্যে, তো ওনার অনেক ক্লেমস ছিল যে উনি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জাপানিজ আর্মির অগেনস্টে অনেক রেজিস্ট্যান্স করেছেন, এবং ওনার একটা গরিলা টিম ছিল যারা জাপানিজ সোলজার্সদের অগেনস্টে যুদ্ধ করেছে। কিন্তু আমেরিকান আমেরিকান কি বলবো, গভর্নমেন্ট এই ক্লেমসগুলোকে কখনো মেনে নেয়নি। তো এটা সত্যি কি মিথ্যে আই ডোন্ট নো, বাট
এরকম একটা কথা উনি বলেছিলেন। কিন্তু সেই সময় যেহেতু ওনার সঙ্গে গোটা কান্ট্রি ছিল, উনি প্রেসিডেন্ট হয়ে মানে প্রচুর ভোটে জিতে প্রেসিডেন্ট হয়ে আসেন। এবং ওদের দেশের নিয়ম হচ্ছে যে আমেরিকান মতো ওদের দেশের নিয়ম যে প্রেসিডেন্ট যে হবেন, কারণ ওদের ফেডারেল রিপাবলিক, আমাদের মতন ডেমোক্রেটিক রিপাবলিক নয় যেখানে প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য স্টেট। ওদের ওখানে প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট। এবং ওদের ওখানে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা প্রেসিডেন্ট দুটো করে টার্ম করতে পারে, মানে দুটো টার্ম মানে হচ্ছে 8 বছর, 4 ইয়ার্স, 8 বছর। তো ইনি যখন প্রেসিডেন্ট হয়ে আসেন, তার 7 বছরের মাথায় মানে 1972-তে উনি একটা ফরমান জারি করেন এবং মার্শাল ল করে দেন, মানে একটা এমন ল করে দেন যাতে ওনার কোনো অপোজিশন না থাকে, এবং উনি অলমোস্ট একজন অটোক্র্যাটিক লিডার হয়ে রুল করেছিলেন বেশ অনেক দিন, যতদিন না ভেতর থেকে একটা রেভলিউশন হয়েছে এবং ওনাদেরকে কান্ট্রি ছেড়ে চলে যেতে হয়েছিল বা সামথিং লাইক দ্যাট হ্যাপেন। সো এনিওয়ে, ফার্ডিনান্ড মার্কোস প্রচণ্ড করাপ্ট ছিলেন এবং তার মিনিস্টাররাও সকলে ইকুয়ালি করাপ্ট ছিলেন। মানে 1965-66-এর সময় ফিলিপিন্সের ইকোনমিক কন্ডিশন খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, সবাই মোটামুটি রোজি রোজগার করে ভালোভাবে জীবনযাপন করছিল, কারণ দেশটা তো বিশাল বড় নয়, আমাদের মতন কমপ্লেক্স দেশ নয়, ছোট দেশ। কিন্তু উনি আসার পরে ওনার এক্সপেন্স এবং করাপশন এত বেড়ে যায় যে ফিলিপিন্স অলমোস্ট বিকামস, ফিলিপিন্সের স্টেট অফ অ্যাফেয়ার্স খুব খারাপ হয়ে যায়, লোকেদের খুব খারাপ হয়ে যায়, এবং 2-3 বছরের মধ্যে মানে অলমোস্ট পিপল স্টার্টেড টু স্টার্ভ, মানে লোকে এক বেলার খাবার পর্যন্ত পাচ্ছিল না। ওনারা কীরকম এক্সপেন্সিভ, মানে ওনাদের শখ ছিল আমি বলছি, যে এমেলডা মার্কোস যিনি হচ্ছেন ফার্ডিনান্ড মার্কোসের ওয়াইফ, শি ওয়াজ নোন ফর কালেক্টিং শুজ, মানে ওনার কাছে, অ্যান্ড বিলিভ মি এটা রেকর্ডেড টেস্টিমনি, আমি বানিয়ে বলছি না। এবং আমি জানি আমাদের মেয়েদের জুতো কেনার একটু শখ থাকে, অনেকের থাকে অনেকের থাকে না, আই অ্যাম গিলটি, আমার আছে। বাট বাট ইমেলডা মার্কোসের কাছে উনি যখন ধরা পড়েন বা উনি দেখিয়েছিলেন, ওনার কাছে 2700 পেয়ার অফ শুজ ছিল, শুধু জুতো ছিল 2700 পেয়ার, মানে 2700 পেয়ার জুতো ছিল, জাস্ট জুতো। আই এম নট ইভেন গোয়িং টু জামা কাপড়, ব্যাগস, অন্যান্য অ্যাক্সেসরিজের মধ্যে, শুধু জুতো ছিল 2700। এরকম সময় যেখানে তার দেশের লোকেরা খেতে পাচ্ছে না, স্টাফ করছে, সেখানে উনি এরকম এক্সপেন্স করতেন। যাই হোক, এই সময় ওরা ঠিক করলো যে ওদের একটা বড় প্রজেক্ট করতে হবে, কি না কালচারাল সেন্টার ফর ফিলিপিন্স বানাবে এবং ফিলিপিন্সের যে কালচার সেটাকে প্রিজার্ভ করবে এবং অন্যান্য লোকেদেরকে দেখাবে ওনাদের কালচার, মানে প্রমোট করবে দেশের কালচার। তো এই প্রজেক্টটা কাকে দেওয়া হলো? ইমেলডা মার্কোসকে। ফার্ডিনান্ড মার্কোস এমেলডা মার্কোসকে এই প্রজেক্টটা দিল, বললো যে এটা তুমি হ্যান্ডেল করবে, মানে ওয়ান করাপ্ট টু আনাদার করাপ্ট। তো উনি কাজ শুরু করলেন এবং এই কাজটা শুরু হয়েছিল 1969-এ, কাজটা শুরু হয়েছিল গোটা সেন্টারটা বানানোর জন্যে। এবং তারপরে এই বানাতে বানাতে বেশ অনেক দিন লাগে, কারণ কালচারাল সেন্টারে শুধু তো ফিল্ম সেন্টার হচ্ছে না, সেখানে অনেক রকম কালচারাল সেন্টার হচ্ছে, একটা ডান্স, সিঙ্গিং, লিটারেচার, লাইব্রেরি, এক্সেট্রা এক্সেট্রা, না বিশাল বড় একটা জায়গা চিন্তা করো, ওখানে হচ্ছে মিউজিয়াম ইত্যাদি ইত্যাদি। তো 1969 থেকে এই জায়গাটা যখন মানে হতে শুরু করে, তখন ওরা খরচা করেছিল অলরেডি 1969-এ, চিন্তা করো, 3.8 মিলিয়ন ইউএস ডলার্স, মানে 3.8 মিলিয়ন ডলার্স ইজ আ লট অফ মানি ওই সময় ওই দেশে ওনারা ঠিক করেছিলেন। এবার ঠিক হলো যে একটা ফিল্ম সেন্টার বানানো হবে, যেটা এমেলডা মার্কোসের খুব প্রাণের কাছে, মনের কাছে একটা প্রজেক্ট, তার জন্য $25 মিলিয়ন খরচা হবে। এবং সেই ফিল্ম সেন্টার কেন উনি বানাবেন, তার কারণ হচ্ছে যে শি ওয়ান্টেড টু ডু আন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ, তোমরা সবাই জানো ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে ছোট বড় মাঝারি আকারে, লোকাল, রিজনাল, এখন ইন্টারন্যাশনাল, গ্লোবাল, এক্সেট্রা এক্সেট্রা। আমাদের দেশে প্রচুর ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে এবং বাইরের দেশেও হয়ে থাকে, যেন উনি চাইলেন যে ওখানে হবে। এবার ওনার মানে চাওয়াটা ওয়াজ নট ভেরি, কি বলবো, ইট ওয়াজ নট ভেরি রিজনেবল। তার কারণ হচ্ছে যে উনি 1981 সালে, মানে 1981-এর জানুয়ারিতে
এই জায়গাটার ভিত্তি স্থাপন করেন, ফাউন্ডেশন লে করেন, এবং উনি লোকেদের বলেন যে 1982-তে জানুয়ারি মাসে উনি এখানে ফিল্ম ফেস্টিভ্যাল করবেন। তার মানে গোটা জায়গাটা একটা অডিটোরিয়াম হবে, তার আনুষঙ্গিক অন্য জিনিস হবে, স্টুডিও হবে, মানে একটা বড় হল হবে, বুঝতেই পারছো না, বিশাল বড় ফিল্ম সেন্টার হচ্ছে। সেটা তো একটা ঘর হলে হবে না, সেটা অনেকগুলো জায়গা মিলিয়ে লাউঞ্জ হবে ইত্যাদি ইত্যাদি। এবং ওনার একটা পার্সোনাল চয়েস ছিল যে তার মানে ফিল্ম সেন্টারের চারপাশে একটা 240 হেক্টরের একটা আর্টিফিশিয়াল বিচ, সি বিচ বানানো হবে। এই সব কাজ উনি 1 বছরের মধ্যে করতে বললেন কাউকে, $25 মিলিয়ন খরচা করে। তো এত কাজ করতে গেলে তো অনেক লোক লাগবে, 1 বছরে এই কাজ করা তো ইম্পসিবল। সেই জন্য 7,000 থেকে 8,000 লোক 3টে শিফটে কাজ করতে শুরু করলো। 24/7 কাজ হচ্ছে। এবার বুঝতেই পারছো সেই জায়গাটার কি অবস্থা, সেই লোকগুলোর কি অবস্থা। নট দ্যাট ওদের অনেক পয়সা দেওয়া হচ্ছিল এই কাজটা করার জন্য, থাকার জায়গার অভাব ছিল, কারণ কন্টিনিউয়াসলি তাদেরকে কাজ করতে হচ্ছে। একজন শুতে যাচ্ছে, একজন কাজ করছে, একজন শুতে যাচ্ছে, একজন কাজ করছে, মানে ইট ওয়াজ দ্য থাকা এবং খাওয়ার জায়গা ওয়াজ ভেরি ভেরি ব্যাডলি ম্যানেজ। মানে শি ডিডন্ট বদার কি তুমি খেতে পেলে কি পেলে না, তুমি কাজ করতে পারলেই হলো, তোমাকে বাস বিল্ডিংটা বানাতে হবে 1 বছরের মধ্যে। দিস ওয়াজ দি ম্যান্ডেট। এবং তাদের ওরকমভাবে স্লেভ লেবার হিসাবে কাজ করানো হচ্ছিল। কোনো রকম সেফটি মেজার্স বা যা যা জিনিস হয়ে থাকে এথিক্যালি বিল্ডিং বানানো হচ্ছিল না। সো এই কাজ করতে করতে হলো কি, নভেম্বর মাসে 1981 সালে 17ই নভেম্বর মাসে একটা ভীষণ বড় ট্র্যাজেডি হলো। যেহেতু কাজ এরকম লেভেলে হচ্ছিল এবং যেখানে সেফটির কোনো রকম বন্দোবস্ত ছিল না, এবং অবভিয়াসলি বুঝতেই পারছো কোয়ালিটিরও কোনো রকম চেক ছিল না, সেই জন্যে 17 তারিখে নভেম্বর মাসের মানে 17 তারিখে, মানে ধরো 16 তারিখে রাত্রি 3টে, মানে ইংরেজিতে তো 17 তারিখ, 17 তারিখে রাত্রিবেলা মানে ভোরবেলা 3টের সময় এক্স্যাক্টলি কি হয়েছিল কেউ এখনো পর্যন্ত জানে না, কিন্তু a part of the building of the film center collapsed। মানে ছাদ এবং যত স্ক্যাফোল্ডিং বা ওই যে বাঁশের ভাড়া লাগানো হয় কাজ করার জন্যে বা স্টিলের লাগানো হয়, সেগুলো ভেঙে পড়ে গেছিল। হ্যাঁ, এবার একটা রেসপন্সিবল গভর্নমেন্ট হলে প্রথম কথা এটা হতো না হয়তো। দ্বিতীয় কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট এত ইরেসপন্সিবল ছিল যে 10-12 ঘন্টা কোনো রকম এড বা কোনো রকম হেল্প এই ওয়ার্কার্সদেরকে পাঠায়নি। তার কারণ হচ্ছিল যে যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি অপেক্ষা করছিলেন যে গভর্নমেন্ট থেকে কি মানে অর্ডার্স আসে, তবে উনি হাসপাতালে খবর দেবেন, কোন হাসপাতালে খবর দেবেন। এবং গভর্নমেন্ট চাইনি যে এই খবরটা বাইরে বেরোক, এবং যেহেতু চাইনি সেহেতু 10-12 ঘন্টা, বুঝতে পারছো, কিছু লোক যারা প্রচন্ড আহত হয়েছিল তারা মারা গেল, এবং যারা অলরেডি মারা গেছিল তাদের তো কিছু বলারই নেই। পিপল ডিড নট গেট এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট। এবার যখন মানে 10-12 ঘন্টার পরে যখন মানে হেল্প আসলো এবং হেল্প করা হলো, সেটা যে কি করা হয়েছিল সেটাও কেউ অনেকদিন বাদে লোকে জানতে পেরেছে। গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল মাত্র 3 জন লোক মারা গেছে, উই আর ভেরি সরি বাট উই আর রিজিউমিং ওয়ার্ক বলে কাজ শুরু করে দেওয়া হয়। এবং কাজ শুরু করে সেটাকে শেষ করে 18 তারিখে জানুয়ারি মাসের ফিল্ম সেন্টার ইনগ্রেটেডও হয়। এবার পরে যে গল্পগুলো বেরিয়েছে, মানে ঘটনাগুলো যেগুলো বেরিয়েছে, সেগুলো মানে হার্ট রেঞ্চিং এবং প্রচন্ড হরবল। তার কারণ হচ্ছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের মধ্যে 2 জন পরে তারা জানিয়েছিল যে মোটেই 3 জন মারা যায়নি, হান্ড্রেডস অফ ওয়ার্কার্স ডাইড। বুঝতেই পারছো 7,000 লোকের মধ্যে অ্যাটলিস্ট 1000টা লোক কাজ করছিল ওখানে, সেখানে 3 জন মারা যাওয়ার সম্ভব নয়। এবং তাদের মৃত্যু খুবই ভয়ঙ্কর ছিল, কারণ ওখানে ওরা কুইক ড্রাই সিমেন্ট ইউজ করছিল যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। সিমেন্ট তো শুকাতে টাইম লাগে এবং কুইক ড্রাই সিমেন্ট পাওয়া যায়। সো পার্ট অফ দ্য ওয়ার্কার্স যারা মারা গেছিল তারা এই কুইক ড্রাই সিমেন্টের মধ্যে পড়ে গিয়ে মারা গেছিল। একজন যিনি
ওখানে ইভেন্ট দেখাশোনা করতেন, তিনি বলেছেন যে তিনি 2-4টে স্ট্রেচার দেখেছিলেন এবং একটি লোককে দেখেছিলেন যার এতটা পর্যন্ত সিমেন্টে ঢুকে গেছে এবং তাকে ওয়ার্কার্সরা বার করার চেষ্টা করছে, কিন্তু ফাস্ট ড্রাইং সিমেন্ট তো তার থেকে তাকে বার করতে পারেনি, সে ওখানে মারা যায়। আর একজন যিনি মার্কেটিং দেখতেন এই ইভেন্টের বা এই কালচারাল সেন্টারের, তিনি আরও একটা ভয়ঙ্কর কথা বলেছেন যে যারা কুইক ড্রাইং সিমেন্টের মধ্যে পড়ে গেছিল, যে ওয়ার্কার্সরা, এবার পড়ে যাওয়ার পরে, এবার কুইক ড্রাইং সিমেন্টটা তো সাংঘাতিক রকমের ডিপ নয়, ইটস শ্যালো, তো সেখান থেকে তাদের হাত পা বা কোনো রকম অঙ্গ কোনো যদি যেটা বেরিয়েছিল, ইমালডা মার্কাস এরকম একটা স্টেটমেন্ট দেন যে সেইগুলোকে কেটে ফেলা হোক, কেটে ফেলে তার উপরে আরও সিমেন্ট ঢেলে দেওয়া হোক। So, it is estimated that about 168 people died that day in the film center. ওরম ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল তাদের। এর কোনো খবর ওরা প্রথমে বাইরে আনতে দেয়নি, এটা হয়েছে ফিল্ম সেন্টার ইনগ্রেশনের পরে, লোকের যখন এরকম গোস্ট সাইটিং হয়েছে তারপরে এই খবরগুলো বেরিয়েছে। মিডিয়া ওয়াজ কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট, এই জন্য সেজন্য কোনো খবর বেরোয়নি। এবার কি হলো যে 18ই জানুয়ারি 1982 ইনগ্রেশন হয়, এবং ইনগ্রেশনের পরে, ইনগ্রেশনের সময় এই লোকগুলোর কথা কেউ মনে রাখেনি। তারা নিজেদের মতন যেরকম আনন্দ করতে, মানে যারা বাইরে থেকে ইনভাইটেড হয়ে এসেছিল তারা তো এই সম্বন্ধে জানতো না, ফিলিপিন্সে যারা জানতো তাদেরকে, যারা এসেছিল তারা সবাই পার্ট অফ দ্য করাপ্ট গভর্নমেন্ট, সেজন্য তারা কিছু বলবে না। সো এইভাবে জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয়, কিন্তু পাপ তো ধামাচাপা দেওয়া যায় না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, সেদিনকে ওদের ইনগ্রেশনের সময় স্টেজের পেছন থেকে প্রচণ্ড একটা বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল, সেই গন্ধটা সকলেই পেয়েছে, এবং ওরা কিছুতেই এই গন্ধর পেছনে যে কি আছে, কি হয়েছে একটা নতুন জায়গায়, অ্যাকর্ডিং টু যারা ইনভাইটিস এবং যারা গেস্ট, কেউ বার করতে পারেনি। ওরা অনেক রকম মানে পারফিউম যা দাওয়ার দিয়ে কিন্তু সেই ফাউল স্মেল ওরা বন্ধ করতে পারেনি, এবং তারপর থেকেই গোটা জায়গাটাতে একটা সাংঘাতিক রকমের আনইজি ফেজ শুরু হয়ে যায়। তার কারণ হচ্ছে, বুঝতে পারছো তো, 168 people were trapped there, they were entombed there, মানে ওদের ওটা একটা কবর হয়ে গেছিল। অবভিয়াসলি তাদের আত্মার শান্তি হয়নি, তারা বেরিয়ে আসছিল জাস্টিসের জন্য বলতে পারো, রিভেঞ্জের জন্য বলতে পারো। লোকজন দেয়াল দিয়ে রক্ত পড়তে দেখেছে, পরিষ্কার করেছে, সঙ্গে সঙ্গে আবার পড়তে শুরু করেছে, অ্যাকচুয়াল রক্ত, ব্লাড, মানে টেস্ট করানো রক্ত। অনেক লোক দরজার পাশ দিয়ে হাত পা বেরিয়ে আসছে এরকম দেখেছে, জায়গায় জায়গায়, মানে হঠাৎ হঠাৎ তুমি হাঁটছো, হঠাৎ সিঁড়ির উপরে দেখলে একটা কাটা পা পড়ে আছে, মানে ওটা জিনিসটা তুমি ভাবছো না, মানে তুমি হয়তো কোনো কাজে যাচ্ছ। ফিল্ম সেন্টারের যেটা অফিস, বা যে অফিস থেকে ধরো প্রজেকশন হয়, সেই অফিসগুলোতে ম্যাল ফাংশন হয়, কিছুতেই ইকুইপমেন্টস ঠিকমতো কাজ করে না। ওরা অনেক চেষ্টা করেছে কিন্তু ওখানে ওটা কাজ করে না। সো বেসিক্যালি এটা তো হওয়ারই কথা ছিল, মানে এটা যে হয়েছে এটাতে তোমরা নিশ্চয়ই খুব একটা আশ্চর্য হয়ে যাচ্ছ না যে এরকম হতেই পারে। তো এরকম শুরু হয়ে গেল। এবার লোকজন মানে আমরা আমরা কি বলি যে কোনো একটা জায়গা যেটা হন্টেড, সেখানে ভূত সবসময় দেখা যায় না, বা মানে গোস্টলি সাইটিংস হয় না, কিন্তু এখানে গোস্টলি সাইটিংস হয়। মোটামুটি 100%-এর মধ্যে 98% লোকজন দেখেছে, কিছু না কিছু দেখেছে। তারা আওয়াজ শুনেছে, তারা কান্নার আওয়াজ শুনেছে, তারা হাসির আওয়াজ শুনেছে, তারা চিৎকার শুনেছে, তারা মানে ফিলিপিনো ভাষায় তারা হেল্পের আওয়াজ শুনেছে, কিন্তু অনেকে মানে দেখতে পেয়েছে এরকম অনেকে, কোনো কেউ একজন তাদের সামনে আসছে। তাদের মধ্যে একজন এরকম গল্প করেছিলেন যে তিনি কোনো একটা কাজে ওখানে ফিল্ম সেন্টারে গেছিলেন, এবং বেরিয়ে আসার সময় একটি ভদ্রলোক
মানে একদম মানে একদম জামা কাপড় পরা একজন ভদ্রলোক এসে ওনাকে একটা কার্ড দেন এবং বলেন যে এটাতে একটা নাম্বার লেখা আছে, আপনি নাম্বারে ফোন করে আমার বাড়ির লোকেদের বলে দিন যে আমি কদিন পরে এখান থেকে বেরিয়ে যাব। তো উনি খুব অবাক হয়ে যান যে আমাকে বলছে কেন করতে, উনি তো বেরিয়ে গিয়ে ফোন করতে পারেন। হ্যাঁ, এটা আমি 1982 সালের কথা বলছি, তখন মোবাইল ফোন কোথাও ছিল না, সেই জন্য মনে রেখো যে এটা ল্যান্ডলাইন থেকে ফোন করতে হবে। তো উনি যাই হোক, তো এই লোকটা বারবার করে ওনাকে এতবার করে রিকোয়েস্ট করেন যে উনি এটাকে ফেলতে পারেন না। তো উনি বলেন ঠিক আছে, ওকে ঠিক আছে। তো উনি যান গিয়ে একটা কাছাকাছির একটা কি বলে ওগুলোকে, এসটিডি বুথ থেকে ফোন করেন। ফোন করে যিনি ফোন ধরেন তাকে উনি বলেন যে এরকম আপনার হাজবেন্ড ফোন আমাকে বলেছিলেন ফোন করতে, উনি বলেছেন যে উনি কদিন পরে এখান থেকে বেরিয়ে যাবেন। ওই দিক থেকে কোনো রকম উত্তর পান না উনি। তো উনি একটু অবাকই হন, উনি তারপরে হ্যালো হ্যালো করে জিজ্ঞেস করেন যে কি 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 আমি কি কিছু ভুল বললাম, মানে বুঝতে পারছে না তো, একটা অচেনা অজানা মহিলাকে ফোন করেছে। তখন মহিলা কাঁদছে। তখন উনি বলছেন কি ব্যাপার, তখন মহিলা ওনাকে বলছেন যে আপনি যার কথা বলছেন উনি জানুয়ারি মাসে ওখানে মারা গেছেন, আমার হাজবেন্ড ওখানে মারা গেছেন। বলছেন আপনি কি বলছেন? বলছে হ্যাঁ, আমরা তো কিছুই পাইনি ওখান থেকে। আম, আমাদেরকে বলা হয়েছিল যে গভর্নমেন্ট থেকে ওনার শেষ কার্যের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা কোনো রকম মানে আমরা কিছু জানতেই পারিনি যে কি ওনার সাথে কি হয়েছিল বা উনি কেমন করে মারা গেছেন। আমরা শুধু জানি উনি মারা গেছেন। ফিল্ম সেন্টারে গার্ডস খুব তাড়াতাড়ি বদলে যায়, বিশেষ করে রাত্রিবেলা যারা গার্ডসরা থাকে তারা অনেকেই চাকরিতে থাকতে চায় না। চাকরি যেখানে অভাব, এখনো পর্যন্ত ফিলিপিন্সের অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্যে চাকরির অভাব, চাকরি লোকে পায় না। তারপরে আর একটা ঘটনা হয়েছিল যে এমেলডা মার্কাসের হয়ে যিনি, যে ভদ্রমহিলা বেটি বলে একজন মিনিস্টারের ওয়াইফ, যিনি ওখানে তদারকি করতেন বা সুপারভাইজ করতেন, তার 6 মাস বাদে, মানে এই ঘটনার 6 মাস বাদে, মানে নভেম্বরে ঘটনা হয়েছে, তো তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে নাগাদ একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তো উনি এবং ওনার একটা বন্ধু গাড়ি করে বাড়ি ফিরছিলেন রাত্রিবেলা, এবং গাড়িটা মানে সোয়ার্ভ করে যায় চালাতে চালাতে, এবং ওই বেটি যিনি মানে মিনিস্টার যিনি বউ ছিলেন উনি স্পট ডেড হয়ে যান। ওনার বন্ধুর কিন্তু কিচ্ছু হয়নি, ওনার বন্ধুর শুধু আঁচড়, গায়ে একটু আঁচড় পাঁচড় লেগেছিল, কিছু হয়নি। তো ওনার বন্ধুর যখন একটু মানে শরীরটা ভালো হয়, কারণ মানে অজ্ঞান হয়ে গেছিলেন ইত্যাদি, তিনি বলেন যে গাড়ি চালাতে চালাতে তিনি হঠাৎ রাস্তার মধ্যে কালো 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 লোকজন দেখেন, এবং হঠাৎ করে তারা গাড়ির সামনে এসে যায়, সেই জন্য তাকে গাড়ি সোয়ার্ভ করতে হয়, মানে ব্রেক করতে গিয়ে গাড়িটা স্পিডে চলছিল, সোয়ার্ভ করতে হয়, এবং তাতেই বেটি মারা যায়। এমেলডা মার্কাস ফিল্ম সেন্টার ইনগ্রেশন করার আগে একটা ক্লেনজিং রিচুয়াল করেছিলেন, যেরকম আমাদের পুজো হয় সেরকম পুজো করিয়েছিলেন, কিন্তু তাতে কিচ্ছু হয়নি। এই বেটি মারা যাওয়ার পরে এবং কন্টিনিউয়াসলি এরকম গোস্ট সাইটিং হওয়ার পরে উনি আর একজন মিডিয়াম বা যিনি আত্মার সাথে সম্পর্ক করতে পারেন এবং গোটা জিনিসটা সলভ করতে পারেন, এবং এরকম একজন খুব নাম করা মহিলাকে নিয়ে এসেছিলেন ওখানে। সেই মিডিয়াম ঘুরে ঘুরে জায়গা জায়গা ঘুরে ঘুরে সব কিছু ক্লেন্স করেছিলেন, এবং একটা সময় তিনি সিয়ন্সে চলে গেছিলেন, মানে তিনি মিডিয়ামরা যেরকম কনডিউট হয়ে যায়, আত্মার সঙ্গে কথা বলতে পারে, এবং উনি হয়ে গিয়ে বলেছেন যে এখানে অনেক স্পিরিটস আছে, এখান থেকে স্পিরিটসরা কোথাও যাবে না, তারা এখান থেকে বেরোতে চায় না, তারা এই জায়গাটাকে ঠিক রাখতে চায় না। এবং উনি আর একটা চিলিং কথা বলেন যে এখন আমরা 168 জন নই, আমরা এখন 169, বেটিও আমাদের সঙ্গে জয়েন করেছে, আমরা বেটিকে নিয়ে এসছি। কেন নিয়ে এসছি? ওই যে ইমেলডা মার্কাস সিমেন্ট ঢালার কথা বলেছিলেন, সেই কাজটা বেটি করেছিল। সো তোমরা যদি কেউ মানিলা যাও বা গেছো বা যাবে, তোমরা যদি ফিল্ম সেন্টার দেখতে যেতে চাও মানিলাতে, মানিলা ফিল্ম সেন্টার, প্লিজ ডু গো অ্যান্ড হ্যাভ আ লুক। যদি তোমাদের ভূত দেখার ইচ্ছা থাকে, আশা করি এখানে গেলে
ফিল হয়ে যাবে। একজন ভদ্রলোক ফিল্ম নিয়ে রিসার্চ করছিলেন, তো উনি দুটো চারটে পুরনো সিনেমা অডিটোরিয়ামে বসে দেখছিলেন। সেই অডিটোরিয়ামে খুব বেশি লোক ছিল না, উনি ছাড়া আর দু চারজন লোক ছিল। ফিল্ম চলাকালীন অবস্থায় হঠাৎ ফিল্মটা বন্ধ হয়ে যায় কিছুতেই, আর সেটাকে চালু করা যায় না। এবং উনি তারপরে দেখতে পান একটি লোক যার হাত এবং পা, মানে হাত কাটা, পা দিয়ে রক্ত পড়ছে, সেরকম একটি লোক স্ক্রিনের সামনে। তোমরা তো জানো নিশ্চয়ই, অডিটোরিয়ামে তোমরা যখন সিনেমা দেখতে যাও যেটা স্ক্রিন হয় তার সামনে খানিকটা জায়গা থাকে, সেখান দিয়ে হাঁটাচলা করে ওনার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। উনি ওখানেই প্রায় অজ্ঞান হয়ে যান। এরকম অনেক সাইটিং হয়েছে এবং হতে থাকে ম্যানিলা ফিল্ম সেন্টারে। তো সেখানে স্পিরিটসরা আজও আছে, এবং আজও তারা তাদের জাস্টিস বা তাদের যে কথা বলার কোনো উপায় ছিল না, তারা যে এত কষ্টকরভাবে মারা গেছে সেই নিয়ে হয়তো আজও কারু কাছে জানাতে চায়, আর্জি জানাতে চায়। এটাই ছিল আমার প্রথম গল্প। আমার শুনে খুব দুঃখ হয়েছিল গল্পটা, আর নতুন একটা জায়গার এরকম কথা জেনে ভয়ও লেগেছিল। তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, উনি খুব রুথলেস মহিলা ছিলেন। ঠিক, ঠিক বলেছো অঙ্কিতা। হ্যাঁ, মানে ওদের ওদের প্র্যাকটিক্যালি ফার্ডিনান্ড মার্কোস এবং এমনলা মার্কোসের কোনো রকম বিবেক বা কিছু ছিল না যে কিছু করবে বা লোকের ভালো করবে, এরকম কোনো রকম ইচ্ছে ছিল না। সো হ্যালো মুক্তা, হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি বলছি। হ্যাঁ, তোমাদের গল্প ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় গল্পটাতে। দ্বিতীয় গল্পটা আমি আমার একজন রিলেটিভের কাছ থেকে শোনা, ভোপালের ঘটনা। তার আগে আমি একটু জল খাচ্ছি, আর তোমরা যদি আর কিছু বলতে চাও বলে নাও। সকলে হোলির প্ল্যান জানিও, তোমরা যদি না খেলো তো আর কি করছো। ওকে, নেক্সট ঘটনাটা ভোপালের। আমার যে রিলেটিভ, সে আমার এক ডিস্টেন্ট কাজিন হয়, মানে আমার ডাইরেক্টলি কাজিন নয়, মানে ওই সেকেন্ড থার্ড কাজিন হয় না, মানে আম, কি বলে, ধরো মায়ের মায়ের মাস্তুতো বোনের মেয়ে টাইপের এরকম একটা রিলেশনশিপ। তো যাই হোক, তার কাছে শোনা এই গল্পটা। তো তার হাজবেন্ড ডাক্তার ছিল, বা ডাক্তার তার হাজবেন্ড। এবং উনি যখন প্রথম মানে উনি আগে কাজ করতেন হচ্ছে, ওরা আগে থাকতো ইয়েতে, বর্ধমানে থাকতো। ওখানে উনি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছিলেন এবং ওখানে রেসিডেন্সি করেছিলেন, এবং তারপরে ওখানেই প্র্যাকটিস করতেন। তারপরে উনি একটি চাকরি পান, সরকারি চাকরি অ্যাপ্লাই করেছিলেন। সেই সরকারি চাকরিটা ভোপাল সিভিল হসপিটালে চাকরি পান। তো ওরা বর্ধমান থেকে ভোপালে শিফট হয়ে যায়। তখন উনি মানে আমার ওই ধরো বোন, ওর হাজবেন্ড, আর ওদের তখন একটাই 5 বছরের মেয়ে, এরা তিনজন ভোপালে শিফট হয়ে যায়। এবার যেহেতু ভোপাল জায়গাটা ওদের কাছে একদম নতুন, ওরা কেউই কখনো ভোপালে যায়নি, শুধু যে জামাইবাবু তিনি দু একবার গেছিলেন ইন্টারভিউ দিতে, তা ওনারও খুব একটা চেনা ছিল না। আর এই ঘটনাটা ঘটেছে 1900, আমি আবার বাংলা ভুলে যাচ্ছি, 1998-99-এর ঘটনা। যখন ওরা ভোপাল শিফট করে। তো ওরা ভোপাল শিফট যখন করে তখন বুঝতেই পারছো যে অত কিছু ভোপালে ছিল না, এবং যাতায়াতেরও একটু অসুবিধা ছিল, ছোট শহর তো, এরকম অটো ফটো খুব বেশি যে পাওয়া যায় বা এরকম নয়, মানে পার্সোনাল ভেহিকল না থাকলে একটু অসুবিধাই হয়। বাস টাস আছে, এরকম নয় নেই, কিন্তু যেহেতু তুমি চেনো না জানো না, সেই জন্যে ওরকম একটু ওদের হাতে যাতায়াতের অসুবিধা হয়। তো সেই জন্য ওরা ঠিক করে যে যেটা মানে এমন একটা বাড়ি নেবে, যে বাড়িটা মোটামুটি জামাইবাবুরও অফিসের কাছে হবে, বাচ্চাটারও স্কুলের কাছে হবে মোটামুটি, তাহলে আমার দিদি বাবা আমার বোন ম্যানেজ করতে পারবে। মানে ওর খুব একটা, মানে আস্তে আস্তে চিনে যাবে, কিন্তু তখন মানে প্রথমে গিয়ে 1-2 মাস যে হেল্পটা লাগবে সেটা মানে ও ওরকম ভাবে করতে চেয়েছিল। তো অফিস থেকে ওরা একটা ওনাকে বাড়ি খুঁজে দেয়,
হুম। বাড়িটা ছিল একটা কলোনিয়াল টাইপের বাড়ি, মানে ব্রিটিশ আমলের একটা বাড়ি। সেই বাড়িটাকে ফ্ল্যাট বানানো হয়েছিল, মানে বাড়িটাকে ওরা পুরো ভেঙে ফেলেনি, বাট বাড়িটা এমনভাবে বানানো ছিল যে তিনটে ফ্ল্যাট হয়েছিল। একটা হচ্ছে তোমার দোতলা, একটা একতলা, মানে একতলা মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, আমি ইংরেজিতে বলছি। মানে একদম মানে নিচ তলাতে একটা ফ্ল্যাট ছিল, তার ওপরের তলায় একটা ফ্ল্যাট ছিল, আর দোতলাতে একটা ফ্ল্যাট ছিল, এই তিনটে ফ্ল্যাট। সো নিচতলার যে ফ্ল্যাটটা সেটা একজন ভদ্রলোক, মানে একজন ডাক্তার নিয়ে নিয়েছিলেন। তিনি দাঁতের ডাক্তার, তো ডেন্টাল প্র্যাকটিস করতেন ওখানে। মাঝখানের ফ্ল্যাটটা একজন মানে হাজবেন্ড ওয়াইফ থাকতেন, বয়স্ক হাজবেন্ড ওয়াইফ, তাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারা ওখানকারই, মানে ওই ফ্ল্যাটটা ওনাদেরই, ওনারা কিনে নিয়েছিলেন। আর ওপরের তলার ফ্ল্যাটটা এরা পেয়েছিল ভাড়া। খুব বড় ফ্ল্যাট নয়, ফ্ল্যাটটাতে মানে একটা ঘর আর একটা খুব ছোট একটা ঘর ছিল। সেই ঘরটা মানে ধরো ওই বাচ্চাটার জন্য ঠিক ছিল, বাট বাচ্চাটা জেনারেলি বাবা মার কাছেই থাকতো, কিন্তু ওই ঘরটা খুবই ছোট ছিল। আর বসার ঘর একটা, মানে বসার আর খাওয়ার ঘর মোটামুটি একসাথে, একটা কিচেন, ব্যালকনি, আর এরকম ওয়াশরুম, এই ছোট্ট একটা ফ্ল্যাট ছিল। তো ওদের জন্য ঠিক আছে, মানে ওরা খুব একটা বড় ফ্ল্যাট খুঁজছিল না। তো যাই হোক, ফ্ল্যাট আর দেখতে খুব সুন্দর, কারণ কলোনিয়াল বাড়িটাকে ওরা ফ্ল্যাটের মতন করেছিল, তো তো বেশ খুব সুন্দর আর্চ, জানলা টালনা ছিল, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছিল। তারপরে ওরা ওখানে শিফট হয়ে যায়, মানে ওরা ওখানে প্র্যাকটিক্যালি যেদিনকে ওরা ভোপাল পৌঁছায় তার পরের দিনই ওরা ওখানে শিফট হয়ে যায়, জিনিসপত্র কেনাকাটি এইসব করছিল। তো নিজের ভদ্রমহিলার সাথে ওদের আলাপ হয়, কারণ ও আমার বোন যায় জিজ্ঞেস করার জন্য যে বাজার টাজার কোথায়, কি কি আছে, যে জিজ্ঞেস করবে তো। তো তখন ওই ভদ্রমহিলা বলেন, বাবা তো খুব ভালো হয়েছে যে তোমরা এখানে এসে থেকেছো, এখানে বেশ বেশ দু তিন, মানে বেশ কয়েক বছর হলো কোনো ভাড়া আসে না, আমারও কথা বলার লোক নেই, খুব ভালো হয়েছে যে তোমার বাড়িটা খালি ছিল। তো আমার বোন কিছু এটা নিয়ে ভাবেনি, ও ও না তো এতটা প্যারানর্মাল সুপার ন্যাচারালে ও বিশ্বাস করতো না, ও একটু 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 অন্যরকম ছিল, একটু মানে একটু কি বলবো, এইসব ব্যাপারে ও একটু ইয়ে ছিল, যে না এসব গল্প কথা। যাই হোক, তো যাই হোক ও, কিন্তু এই বাড়িতে থাকার পরে পুরো ওর পুরো মাইন্ড চেঞ্জ হয়ে এখন ও অন্যরকম হয়ে গেছে। তো ওই বাড়িতে থাকা শুরু করে, জিনিসপত্র আসছে, গোছাচ্ছে টোছাচ্ছে, তখন ওর মেয়ে ওর সঙ্গে ছিল। মানে তখন ও মেয়েটা স্কুলে যাওয়া শুরু করেনি, যে আমার ও তো হসপিটাল যেতেই হবে, হসপিটাল যাওয়া শুরু করে দিয়েছে। এই করতে করতে মাসখানেক মোটামুটি কেটে গেছে। একটু আধটু অদ্ভুত জিনিসপত্র হয়েছে, কিন্তু সেটা ও অতটা কেউ মাইন্ড করে না, শিফটিং এর সময় তো, তো কেউ মাইন্ড করেনি। তো এই করতে করতে ওদের হলো কি, মাসখানেক বাদে বাচ্চাটাও স্কুলে যেতে শুরু করলো। যখন স্কুলে যেতে শুরু করলো তখন আমার বোনের হাতে অনেক সময়, কারণ ও সারাদিন বাড়িতে তখন একা হয়ে গেল। ক্লাস 5, মানে 5 বছরের বাচ্চা, তো ক্লাস 1-এ ভর্তি হয়েছিল এখন, না কেজিতে ভর্তি হয়েছিল বোধহয়, আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, ও স্কুলে থাকতো, বেশ খানিকটা সময় ও একা থাকতো বাড়িতে। এবার কি হলো, আস্তে আস্তে ওর মধ্যে না একটা খুব চেঞ্জ দেখা দিল। ও খুব ডিপ্রেসড হতে শুরু করলো, মানে ওর মনে অদ্ভুত রকমের চিন্তা চিন্তা আসতো। এগুলো আমাদের ও পরে বলেছে, এরকম অদ্ভুত চিন্তা আসতো, মানে কোনো কারণ নেই, অকারণে চিন্তা আসতো, যে আমার বেঁচে থেকে কি লাভ, আমার কি হবে, আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, উম, আমার মেয়ে আমার কথা শোনে না। মানে একটা 5 বছরের মেয়ে, বুঝতে পারছো কত কথা শুনবে। আর হাজবেন্ড তো কি করতো, হসপিটাল যেত, ওর বাড়ি আসতো, ওনারও ওখানে কোনো ওরকম বন্ধু বান্ধব ছিল না যে উনি বাইরে থাকবেন। এবার হসপিটালের কাজে দু একবার একটু দেরিও হয়ে যেতে পারে, কিন্তু ওর মনে হতো না ও আমার সঙ্গে থাকবে না। মানে ওর অদ্ভুত এরকম মাঝে মাঝে আসতো, এরকম না সবসময় এরকম চিন্তা করছে, মাঝে মাঝে এরকম হতো, মাঝে মাঝে ও ঠিক হয়ে যেত। আর গোটা বাড়িটার মধ্যে ব্যাপার ছিল কি, জায়গায় জায়গায় না কিরকম একটা অদ্ভুত ঠান্ডা লাগতো। হ্যাঁ, মানে খুব অদ্ভুত জিনিসটা, মানে ধরো আমি একটা ঘরের মধ্যে আছি, ঘরের পুরোটাতে ঠান্ডা লাগছে না, ঘরের একটা পার্টিকুলার কোণাতে আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, কিন্তু সেই কোণা থেকে বেরিয়ে আসছে, কিন্তু আমার আমার যেরকম নর্মাল টেম্পারেচার ওরকম লাগছে, কিন্তু সেই কোণাতে যদি আমি একটা হাতও বাড়াই, সেই হাতেও আমার ঠান্ডা লাগছে, এরকম মানে অদ্ভুত। আর সেই ঠান্ডাটা যেন ওর সাথে ঘুরতো, মানে সকলের সাথে ঘুরতো। এবার মেয়েটা আস্তে আস্তে ওকে বলতে শুরু করলো যে এই বাড়িতে অনেক লোক থাকে, এই বাড়িতে অনেক লোক আছে। তখন ও বলছে যে বাড়িতে লোক আছে বাবু, কোথায় লোক আছে, তো তুই আমি আর বাবা। বলছে না, আমার অনেক বন্ধু আছে, জানো তো, আমার অনেক বন্ধু আছে। তখন ও
মানে অতটাও গায়ে করেনি, এখন বাচ্চারা মাঝে মাঝে এইসব কথা বলেই থাকে। তো ও বলছে যে বন্ধু আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর বন্ধুরা কে রে, কে তোর বন্ধুরা, আমার সাথে আলাপ করিয়ে দিবি? তো বলছে হ্যাঁ করিয়ে দেবো তোমার সাথে আলাপ। তারপরে এরকম করতে করতে কয়েকদিন বাদে এসে বলেছে যে আমার একটা বন্ধু আছে জানো তো, আম, ও অনেক মানে একটা বড় লোক, মানে বেশ একটা বলছে যে একটা মানে একটা কাকু আঙ্কেল আছে, আমার একটা বন্ধু আছে, কাকু আছে, কিন্তু আমার কাকু না বাবাকে একদম পছন্দ করে না। তো ওর মনে একটা খটকা লেগেছে, ও একটু ভয় পেয়েছে, বলছে যে কে কাকুরে, কে কার সাথে তুই কথা বলছিস, কি আমরা এখানে কাউকে চিনি না জানি না, কার সাথে কথা বলছিস? বলছে না জানো তো, কাকু বলেছে যে এই বাড়িতেই কাকুকে কেউ খুন করেছিল। এখন 5 বছরের বাচ্চা এইসব কথা কোথা থেকে শুনছে? তখন তো এত টিভি টিভি এত মারামারি হুড়ো হুড়ি, মানে এত সোশ্যাল মিডিয়া ছিল না। তখন ও একটু ভয় পেয়ে গেছে। তখন ওকে বলেছে যে না না এরকম কিছু হয় না। তো ও মেয়েটা অ্যাডামেন্ট, না 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 না, ওই কাকু বলেছে যে বাবাও তো ছুরি কাচি নিয়ে কাজ করে, ওই কাকুকে ওরকম মেরে ফেলেছে, যেন বাবাকে একদম কাকু পছন্দ করে না। তখন ওর মা বলেছে যে দেখ তোর বাবাকে যে পছন্দ করে না, তুই কেন তার সাথে কথা বলবি? তো বাচ্চা আবার ভুলে গেছে, এরকম খেলছে দুলছে এরকম হচ্ছে। এবার বাচ্চাটা যে ঘরে ওরা বাচ্চাটা সেট আপ করেছিল, মানে বাচ্চাটা ওখানে শুতো না, মানে ওই পড়াশোনা খেলার জিনিস বইপত্র ইত্যাদি ইত্যাদি রাখা থাকতো, সেই ঘরে একটা সুইচ বোর্ড ছিল, মানে সেই ঘরে সুইচ বোর্ড ছিল, যেরকম সুইচ বোর্ড আমাদের সকলের ঘরেই আছে। এবার কিছুদিন পর থেকে ও দেখছি যে সুইচ বোর্ড দিয়ে, সুইচ বোর্ডের মানে সুইচ বোর্ডের গা দিয়ে শুরু করে দেয়ালে না একটা কালো মতন একটা দাগ হয়ে যাচ্ছে, মানে ধরো যদি কোথাও আগুন লেগে যায়, সেখান থেকে যে আগুনের যে ধোঁয়াটা লেগে যাবে সেই রকম। তো বলছে রে এটা কি করে হলো, কোথাও কি আগুন লেগে গেছিল? তো প্রথম দিনকেও ভালো করে পরিষ্কার করেছে, পরিষ্কার করে 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 জায়গাটা ইয়ে করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। বলছে কি জানি কি হয়েছিল ভগবান জানে। আবার 2 দিন পরে এসে দেখছে আবার ওই কালো দাগটা লাগছে, আবার ওই সেই কালো দাগ লেগেছে ওখানে। তখন ও খুব অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলছে কি ব্যাপার, এই তো আমি পরিষ্কার করলাম। আবার পরিষ্কার করেছে জায়গাটাকে, ঘষে 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 পরিষ্কার করেছে, আবার সেই দাগটা এসেছে, মানে ও যত পরিষ্কার করছে দাগটা ফেরত আসছে। তখন ও ভাবছে যে কি হলো। তো একদিনকে নিচে যাওয়ার সময়, মানে বাজার করতে যাওয়ার সময়, ও নিচে ওই ভদ্রমহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে আচ্ছা এই বাড়িতে কি কখনো আগুন টাগুন লেগেছিল, মানে এখানে কি কোনো আগুনের প্রবলেম হয়েছিল? ভদ্রমহিলা কিন্তু এমনিতে ওর সাথে খুব ফ্রেন্ডলি ছিল, খুব কথাবার্তা বলতো, সাহায্য করতো। এই কথা শোনার পরে ভদ্রমহিলা খুব রেগে গেল, বললো না না আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তো ও খুব অবাক হয়ে গেল, ও তখন বলছে যে কেন কি ব্যাপার? বলছে না এইসব ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তুমি ওখানে আছো ঠিকঠাক থাকো, এইসব জিনিস নিয়ে আমার সাথে কথা বলবে না, আর ওই নিয়ে কথা না বললে তুমিও ভালো থাকবে, বলে দরজা বন্ধ করে দিয়েছে ওর মুখের ওপরে। তো ও তো খুব অবাক হয়ে গেছে, ও ভাবছে যে কি ব্যাপার এরকম, বুঝতে পারছি আমার নতুন জায়গায় এসছে, ওর একদম মানে কি বলবো কান্না পেয়ে গেছে যে কেউ ওর সাথে এরকম ব্যবহার করেছে। ও তো সাহায্য চাইতে গেছিল। তো যাই হোক, চোখের জল টল মুছে বাজার টাজারে গেছে, ও আর এই নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু ওদের মধ্যে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রচন্ড ঝামেলা চলছে, ও কিছুতেই ওর হাজব্যান্ডকে, মানে কোনো কারণ নেই অকারণ নেই ঝগড়া করছে হাজব্যান্ডের সাথে। হাজব্যান্ড দেরি করে আসতে ওর মনে হচ্ছে যে হাজব্যান্ডের বাইরে কোথাও অ্যাফেয়ার আছে। এবার তারপরে ও কিছু কিছু ওর নিজের জিনিস খুঁজে পাচ্ছে না, মানে কখনো ধরো হয়তো কানের দুল খুলে রেখেছে, সেটা খুঁজে পাচ্ছে না, কখনো একটা জামা হয়তো কোথাও রেখেছে সেটা খুঁজে পাচ্ছে না, বা কোনো একটা কাজের জিনিস রেখেছে সেটা খুঁজে পাচ্ছে না, সেটা খুঁজে পাচ্ছে না। তখন ও বাড়িতে হাজব্যান্ডকে আর মেয়েকে বলছে তোরা নিয়েছিস, ওরা বলছে আমরা কেন নেবো এইসব জিনিস, না আমার পেছনে লাগার জন্য তোরা নিয়েছিস। তার ঠিক একদিন বাদে কিন্তু জিনিসগুলো সেই জায়গায় খুঁজে পাচ্ছে, যেখানে ও রেখেছিল সেখানেই খুঁজে পাচ্ছে। আরও আরও ইরিটেটেড হয়ে যাচ্ছে বাড়িতে ওই থেকে। প্লাস জামাইবাবুর তখন কাজটা হয়তো বেড়ে গেছিল, কোনো কারণে কাজ বেড়ে গেছে, এই কারণে মানে কোনো কারণ নেই অকারণ নেই ওর সাথে ঝগড়া করছে। আর ওর বদ্ধ ধারণা হয়েছে যে আমার হাজবেন্ড কারোর সাথে অ্যাফেয়ার করছে, আমি কোনো কারণেই মানে এই জন্যই জিনিসপত্রগুলো আমি খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে উনি আমার জিনিস নিয়ে ও কাউকে দিচ্ছে। তো এই কথাটা ওর মাকে বলেছিল, তোর মা বলছে যে শোন, আমরা যতদূর ওকে জানি ও ওরকম ছেলে নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুই বলছিস তোর জিনিস তুই পাচ্ছিস না, ও কাউকে দিয়েছে,
সেটা একদিনের মধ্যে ফেরত কি করে আসছে? বলছে আমি জানি না, এরকমই করছে, তোমরা দেখে শুনে, মানে ওর মানে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল, তোমরা দেখে শুনে আমার বিয়ে দাওনি, আমার জীবন নষ্ট হয়ে গেছে, মানে যে ওকে যা ভালো কথা বলার চেষ্টা করছে ও কোনো কথা শুনছে না, মানে ঝগড়াঝাটি মারামারি, মানে মারামারি না হলেও ঝগড়াঝাটিটা বেড়েই যাচ্ছে। এবার জামাইবাবু ওর কথাটা খুব একটা যে মানতো তা নয়, মানে ভাবতো যে হয়তো ভুল করে অন্য জায়গায় রেখেছে, তারপরে ভুলে গেছে এবং ওর সাথে ঝগড়া করছে। একদিন সকালবেলা উনি বাইরে মানে হসপিটাল যাবেন, তো মানে যা হয় বেডসাইড টেবিলের ওপরে ওনার মানি ব্যাগটা রেখেছিলেন। হ্যাঁ, রেখে প্যান্ট ফ্যান্ট যা যা জামা কাপড় পরছেন পরে এরকম ঘুরে নিতে গিয়ে দেখছে ওয়ালেটটা নেই, মানে ওয়ালেটটা নেই। তো তখন সব জায়গায় খুঁজতে শুরু করেছে যে ওয়ালেটটা কোথায় পড়ে গেল, কোথায় গেল, মেয়েকে ডাকছে, বউকে ডাকছে, বউকে বলছে আমার ওয়ালেটটা কোথায় গেল, বেরোতে হবে তো, টাইম হয়ে গেছে, হসপিটালে তো টাইমে যেতে হবে। তখন ওর বউ বলছে দেখেছো আমি তোমাকে বলেছি এরকম জিনিসপত্র এখানে পাওয়া যায় না, কেউ নিশ্চয়ই আছে, কেউ নিশ্চয়ই আছে। বলছে তুমি এখন কেউ কেউ না করে আমাকে ওয়ালেটটা খুঁজতে সাহায্য করো। তো আমার বোন না তখন খুব ইরিটেটেড হয়ে গিয়ে বলছে যে ওয়ালেটটা নিয়েছে সেই ওয়ালেটটা ফেরত দিয়ে দাও, কেন আমাদের সাথে এরকম করছো, আমরা এই বাড়িতে আর বেশি দিন থাকবো না। তারপরে ওর মানে জামাইবাবুর হাত ধরে বলছে চলো আমরা রান্নাঘরে যাই। তো ওরা ও বলছে রান্নাঘরে কেন যাবো, বলছে তুমি চলো আমার সাথে, বলে ওকে রান্নাঘরে নিয়ে চলে গেছে। খানিকক্ষণ পরে ওটা যখন ফিরে এসছে তোমরা বিশ্বাস করবে না, বেডসাইড টেবিলের উপরে ওয়ালেটটা পড়েছিল। জামাইবাবু সেদিনকে একটু ভয় পেয়েছিলেন অবভিয়াসলি, তো তিনি ওয়ালেট টয়লেট নিয়ে তো অফিসে চলে গেল। আর ওর তো খুবই সেদিনকে সাংঘাতিক ভয়ের কেটেছে। যাই হোক, এবার সন্ধেবেলা যা হয়, ডাক্তার মানুষ, সায়েন্সের লোক, কত কথা তো বিশ্বাস করে না। উনি করেছেন কি যে টিভি চলছিল, তো উনি হঠাৎ মানে ওরা সবাই বসে নিউজ টিউজ দেখছিল, কিছু একটা দেখছিল, উনি হঠাৎ করে বলেছেন যে এই বাড়িতে যদি কেউ থাকে টিভিটা বন্ধ করে দাও, দেখি তুমি টিভি বন্ধ করতে পারো কিনা। টিভি বন্ধ হয়ে গেছে, টিভি সুইচ অফ হয়ে গেছে। তখন তখন উনি বলছেন না না টিভিটা চালিয়ে দাও। এই এই যখন টিভি বন্ধ হয়ে গেছে না, আমার বোন তখন একদম পুরো মানে কি বলবো ভেঙে পড়েছে, কাঁদতে শুরু করেছে, বলছে তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো, এই বাড়িতে আমি থাকতে পারবো না, আমি এখানে থাকতে পারবো না। মানে ওর ভয়টা সেদিনকে সকালবেলা থেকে নিয়ে গিয়ে রাত্রিবেলা ওই টিভি বন্ধ হওয়া পর্যন্ত ওই রকম অবস্থা হয়ে গেছিল। তো এই অবস্থাতে ওরা রাত্রিবেলা তো দুজনে কেউ ঘুমাতে পারেনি, তো পরের দিন থেকে জামাইবাবু বাড়ি খুঁজতে শুরু করেছে। ওরা প্রায় 1.5 বছর মতন এই বাড়িতে ছিল, 1.5 বছর। তো বাড়ি খুঁজতে শুরু করেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। তখন আমার মানে জামাইবাবুর বোন আর তার হাজবেন্ড ওরা মধ্যপ্রদেশেই থাকতো। ওরা থাকতো ওখানে, আমি ঠিক জানি না কোন জায়গাটা থাকতো, আর ভোপালের কাছাকাছি একটা জায়গায় থাকতো। তো এরা প্যাকিং ফ্যাকিং করবে বলে ওদেরকে বলেছে যে তোরা একটু আয়, এসে একটু হেল্প করে দে, আমি তো হসপিটালে যাচ্ছি। তো ওরা এসছে। হুম। ওরা এসে সকাল থেকে এই আমার বোনের হাতে লেগে লেগে জিনিসপত্র ওরা প্যাকিং করছে, যে ওরা একটা অন্য বাড়ি দেখেছে সেই বাড়িতে চলে যাবে, মানে সে বাড়িতে শিফট করবে, তো জিনিসপত্র নিয়ে গেছে। তো ওদের কথা ছিল ওখানে 3 দিন থাকার, 3 দিন থেকে হেল্প করে শিফট করানোর। তো ওরা প্রথম দিনকে করেছে, তারপরে তো রাত্রিবেলা ঠিক হয়েছে যে ওরা যে মানে শোয়ার ঘরটা তো জামাইবাবু আর বোন থাকবে আর ওর বাচ্চাটা, ছোট ঘরটাতে এরা দুজন থাকতে পারবে না। মানে বোন আর বোনের ইয়ে থাকতে পারবে না যারা এসেছিল, তো তারা ওই সব বসবার ঘরে টিভির সামনে বড় করে বিছানা পেতে দেবে, 3 তলার বাড়ি মানে দোতলা বাড়ি, তো তো অসুবিধা নেই, ওরা মাটিতে শুয়ে যাবে। এবার ওরা ওখানে শুয়েছে, এরা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা উঠেছে, যখন সকালবেলা উঠে এসেছে তখন বাজে কটা, 6:30 বাজে, 6:30 মতো বাজে। দেখছে যে এরা সমস্ত জিনিসপত্র রেডি করে প্যাক করে বসে আছে। তখন ওরা বলছে যে তোরা কোথায় যাচ্ছিস, বলছেন যে না আমরা বাড়ি যাব, আমাদের একটু দরকার আছে। বলে সে কি রে, তোরা তো 3 দিনের জন্য এসছিস, আমাকে হেল্প করবি না শিফট করতে? বলছে না আমরা না যেতেই হবে বাড়িতে, আমাদের একটু অসুবিধা আছে। এবার দেখো জোরাজোরি তো কাউকে করা যায় না, তো ওরা তখন তারপরে আমার দিদি তখন মানে আমার বোন তখন বলেছে যে ঠিক আছে আমি ব্রেকফাস্টটা করে দিই, টিকিট কেটেছিস কি করে যাবি, মানে তখনকার দিনে তো আমাদের মতন এখন একদম কম্পিউটারে বসলাম বা ফোনে টিকিট কেটে নিলে এরকম ছিল না। ওরা বলছে না না আমরা স্টেশনে গিয়ে টিকিট কেটে নেবো, বা বাস স্টপে গিয়ে টিকিট কেটে নেবো, কি একটা বলেছে। তখন আমার দিদি খুব অবাক হয়েছে, বলছে সে কিরে তোরা একটু চা কফি কিছু মানে চাটা খেয়ে যা একটু, বলছে না না আমাদের দরকার নেই, আমরা মানে
ওরা বাড়ি থেকে বেরোতে পারলে বাঁচে ওদের দেখে মনে হচ্ছে, যে যাই হোক, তো ওরা বাড়ি থেকে চলে গেছে। তো আমার দিদি আর কিছু মানে বোন আর কিছু বলেনি। ও তখন শিফটিং করতে হবে, অর্ধেক করা হয়েছে, ও তখন ভাবছে ইস আবার আমাকে সমস্ত কাজ একা একা করতে হবে। যাই হোক, কাজে লেগে গেছে। এই কাজ টাজ করে 2-3 দিনের মধ্যে সব কিছু করে, মানে ও চাইছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তো করতে করে ওরা ওখান থেকে শিফট করে অন্য একটা জায়গায় ফ্ল্যাটে চলে গেছে, শিফট হয়ে গেছে। মানে অর্ধেক জিনিসপত্র নিয়ে গেছে, অর্ধেক জিনিসপত্র ও বলেছে পরে নেবো। মানে ও আমার বোন আর থাকতে পারছিল না ওই ফ্ল্যাটটাতে। বাড়িটা আর একটু দূরে, কিন্তু ওর কিচ্ছু যায় আসে না, তখনও যা খুশি নিতে রাজি আছে। এবার ওখানে চলে যাওয়ার পরে ফোন করেছে সকলের সাথে, যেরকম ফোন করে বলে না আমি নতুন বাড়িতে শিফট হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি, পুজো করাবো ইত্যাদি। তো এদেরকেও ফোন করেছিল, এই যে জামাইবাবু যে বোন আর ইয়ে এসেছিল, ভাই আর ভাইয়ের বউ এসেছিল, তাদেরকে ফোন করেছে। তো ও ফোন করেছে, তখন ওকে, তখন আমার বোন ওকে জিজ্ঞেস করেছে যে তোরা ওখান থেকে ওরকম করে বেরিয়ে চলে এলি কেন, আমাকে কিরকম না বলে দেখ, আমাকে কিরকম মাঝখানে একটা অদ্ভুত জায়গায় ফাঁসি দিয়ে চলে এলি। আমার খুব রাগ হয়েছিল। তো বলছে যে তুমি জানো সেদিনকে কি হয়েছিল? বলছে কি হয়েছিল? বলছিল সারা রাত্রির নাকি স্টিরিও সিস্টেম, তখন আমাদের স্টিরিও সিস্টেম ছিল, মনে আছে কিনা তোমাদের জানি না, স্টিরিও সিস্টেম, সেই স্টিরিও আর টিভি কন্টিনিউয়াসলি বেজে গেছে। ওরা উঠে আনপ্লাগ করে দিয়েছিল, মানে প্লাগ খুলে দিয়েছিল, তারপরেও সারা রাত্রি চলেছে। এবং ওরা যেখানে শুয়েছিল তার চারপাশ দিয়ে ওদের মনে হয়েছে যে কেউ হেঁটে বেড়াচ্ছে কন্টিনিউয়াসলি ওদের আশপাশ দিয়ে, মানে ওরা গোটা রাত্রি ঘুমাতে পারেনি। কিন্তু আমার বোন আর জামাইবাবু কোনো আওয়াজ পায়নি, কোনো শব্দ শুনতে পায়নি। তো এই ছিল ওই বাড়িটা। সেই বাড়িটা এখন আছে কিনা ও জানে না। ও পরে 2-1বার ওখান, মানে অবভিয়াসলি চেনাশোনা হয়ে গেছিল, কিন্তু শুনেছে যে যারাই ভাড়া নিয়েছে তারাই 1 মাস 2 মাসের মধ্যে ছেড়ে দিয়েছে। তারপরে বাড়িটা ভাড়া হয়নি, অনেকদিন পড়েছিল। সেই ভদ্রলোক ভদ্রমহিলা যারা থাকতেন, ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা যারা থাকতেন, তারাও পরে শিফট আউট করে যান ওখান থেকে, তাদের ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে বেরিয়ে যান, না কি করেন সেটাও জানে না, কিন্তু তারাও ওখান থেকে চলে গেছিলেন। তো মানে বাড়িটা যে কি হয়েছিল, কেন যে বাড়িটার এরকম অবস্থা, সেই গল্পও জানে না। কিন্তু ওর সাথে এরকম হওয়াতে ও যে আগে বলতো যে প্যারানর্মাল কিছু হয় না, সুপার ন্যাচারাল কিছু হয় না, সেই জিনিসটা থেকে ওর একটা মানে ও সেটা আর এখন বলতে পারে না। মানে এখন ওর এই এক্সপিরিয়েন্সটা ওর পার্সোনালি হয়েছিল, তো সেই জন্যে ও আর এখন সেটাকে আর মানে কি বলবো, ধুৎকারতে পারে না, বলতে পারে না যে না না এটা হয়নি। তো এই ছিল গল্প। তো তোমাদের কেমন লাগলো সুচরিতা? এই তুমি ভুতুরে বাড়ি দেখতে মানিলা চলে যাও, তুমি ওখানে দেখতে পাবে, ওই ফিল্ম সেন্টারে আছে, অনেকে দেখেছে। এই বাড়িটা আছে কিনা আমি জানি না, কারণ আজকে প্রায় 20 বছর হতে চললো, 20 বছরের বেশি, 20 বছরের কাছাকাছি হতে চললো। 20 বছরের বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেখানে বাড়িটা আছে কিনা বলতে পারবো না, হয়তো ভেঙে টেঙে নতুন বাড়ি করেছে। আর ভোপালে এক্স্যাক্টলি কোন জায়গাটা আমি সেটা জানি না, সো সেই জন্যে। এই ছিল আমার দুটো গল্প, তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আরও সবাই দেখো, কমেন্ট করো, গ্রুপে জয়েন করো, যেটা আমি প্রত্যেকবার বলি। যারা, হ্যাঁ রূপশ্রী কোনো কোনো ওর কোনো মানে এক্সপ্লেনেশন না, মানে ওখানে কেউ ছিল, কিন্তু কে ছিল, তার কি হয়েছিল, সে কেন মারা গেছিল সেটা ও কোনোদিন জানতে পারেনি। বাট ওর একটা মনে হয়েছিল যে কোনো কারণে আগুন নিয়ে কিছু একটা ব্যাপার হয়েছিল, কারণ সুইচ বোর্ড ফোর্ডগুলো থেকে ওই সব ইয়ে হতো বলে। থ্যাংক ইউ মুক্তা, থ্যাংক ইউ সো মাচ। না আজকে আর আরেকটা বলবো না সুচরিতা, আবার পরের দিন আসবো আমি। এর নেক্সট উইকটাতে আসছি না, নেক্সট উইকটাতে আমি নেই, মানে নেক্সট উইকটাতে আমি আছি কিন্তু গ্রুপে আসছি না। কিন্তু এপ্রিল মাসের 4টে শুক্রবার আই অ্যাম দেয়ার, বুক করে নিয়েছি আমি টাইম, এসে তোমাদেরকে গল্প বলবো। আশা করি তোমাদের হোলি খুব ভালো কাটবে। যারা রং খেলবে তারা সাবধানে খেলো, যারা খেলবে না তারা অন্য কিছু করে এনজয় করো। উইকটা খুব ভালো কাটুক, এবং তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। কালকে সুচরিতার বার্থডে, সবাই প্লিজ সুচরিতাকে উইশ করো, ভুলে যেও না। আমরা তো করবই করব ডেফিনেটলি। এখন থেকেই বলে দিই হ্যাপি বার্থডে সুচরিতা,
তোমার বছরটা খুব ভালো কাটুক। কালকে ডেফিনেটলি তোমার সঙ্গে আমরা গ্রুপে সেলিব্রেট করব। আর খুব তাড়াতাড়ি দেখা হবে। যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখবে পরে, তারা প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং। নমস্কার। বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.